দুই সলিল বোনেরা সামান্য কিছু কাগজ আর টাকার লোভে নিজেরই ভাইয়ের গলায় আইনি তলোয়ার ঝুলিয়ে দিয়েছিল। যে ভাই নিজের যৌবন তাদের সুখী ভবিষ্যতের জন্য যজ্ঞের আগুনের মতো পুড়িয়ে দিয়েছিল, সেই ভাইকেই আজ তারা আদালতের চৌকাঠে টেনে এনেছিল। দৃশ্যটি এমন ছিল যে তা দেখে পাষাণ হৃদয়ও গলে যেত, আর কঠোর মানুষের রক্তও জল হয়ে যেত। কিন্তু কলিযুগের এই সময়ে সম্পর্কের গুরুত্ব সম্ভবত নোটের বান্ডিলের নিচে চাপা পড়ে দম ভেঙে গিয়েছিল। সূর্যের প্রথম কিরণ তখনও পৃথিবীতে ঠিকমতো নামেনি। তার আগেই মাধবের দিন শুরু হয়ে গিয়েছিল। নন্দনপুর গ্রামের প্রান্তে অবস্থিত কৃষ্ণা গোশালায় গরুগুলোর ডাক শোনা যাচ্ছিল। মাধব তার বাবা হরিশঙ্করজির শেষ স্মৃতি এই গোশালায় ঘাম ঝরিয়ে বালতি ভরে দুধ দুইছিল। গোবর আর ঘাসের ঘর্ষণে তার হাতের রেখাগুলি শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু কপালে এক অদ্ভুত প্রশান্তি ছিল। ঠিক তখনই তার স্ত্রী রাধা হাতে ধোঁয়া ওঠা চায়ের গ্লাস নিয়ে এলো এবং অত্যন্ত স্নেহের সাথে বলল, শুনুন, আজ একটু তাড়াতাড়ি হাত চালান। আজ বাবুজির মৃত্যুবার্ষিকী। পণ্ডিত মশাই চলেই আসবেন, আর বাড়িতেও পুজোর প্রস্তুতি করতে হবে। আর হ্যাঁ, কামিনী দিদি আর সুনিতা দিদিও তো আসছেন। বোনদের নাম কানে আসতেই মাধবের ক্লান্ত মুখে এমন এক উজ্জ্বলতা খেলে গেল, যেন অন্ধকার ঘরে কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে বালতির নিচে রাখল এবং গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাসি মুখে বলল, আরে হ্যাঁ, কামিনী আর সুনিতা আসছে। কাল তো ফোনে বলছিল যে হয়তো আসতে পারবে না, কিন্তু এইমাত্র ওদের বার্তা এলো যে ওরা পথেই আছে। তুই এক কাজ কর, পুজোর ভোগের পর ওদের জন্য জলখাবারে কচুরি আর আলুর দম বানিয়ে ফেল। আমি এখনই গিয়ে ওদের পছন্দের জিলিপি আর পেড়া নিয়ে আসছি। মাধব তার বোনদের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারত। ৩৫ বছরের মাধব নিজের শুকনো খাবার খেয়ে পেট ভরাত, পুরনো কাপড়ে দিন কাটিয়ে দিত, কিন্তু বোনদের আসার খবর শুনলে তার খুশির সীমা থাকত না। সে বাজারের দিকে এমনভাবে দৌড়ল যেন কোনো শিশু মেলায় যাচ্ছে, কিন্তু বেচারা মাধব জানত না যে আজ তার বোনদের আসার পেছনের আসল উদ্দেশ্য ভাইয়ের কবজিতে ভালোবাসার সুতো বাঁধা নয়, বরং তার গলায় বিপদের ফাঁস পড়ানো। বাড়ির আঙিনায় তুলসীতলার পাশে মা গায়ত্রী দেবী তার হুইল চেয়ারে বসেছিলেন। অশোক তার শরীরকে জরাজীর্ণ করে দিয়েছিল। তিনি চলাফেরা করতে পুরোপুরি অক্ষম ছিলেন, কিন্তু নিজের দুই মেয়ে কামিনী আর সুনিতাকে এতদিন পর দেখে তার বৃদ্ধ চোখে মমতার প্রদীপ জ্বলে উঠল। দুই বোন দামি বেনারসি শাড়ি পরে, হাতে সোনার চুড়ি বাজিয়ে এক আলাদা আভিজাত্যের সাথে গাড়ি থেকে নামল। বাড়িতে পুজো হল, মন্ত্রপাঠের মাধ্যমে হরিশঙ্করজির আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হল। পূজা শেষ হতেই আর পণ্ডিত মশাই বিদায় নিতেই পরিবেশে এক ভারী ভাব নেমে এলো। বড় বোন কামিনী সোফায় ঝাঁকিয়ে বসল। তার মুখে সেই আপন ভাব ছিল না যা এক বোনের ভাইয়ের প্রতি থাকে, বরং এক অদ্ভুত কঠোরতা আর অস্থিরতা ছিল। সে তার ছোট বোন সুনিতার দিকে এক ইশারা করল এবং তারপর মাধবের চোখের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, মাধব, বাবা চলে গেছেন অনেক বছর হয়ে গেল। তুমি এই পৈতৃক জমি আর গোশালার ওপর দখল জমিয়ে রেখেছ। আমরা চাই এবার এটার পাকা হিসেব হয়ে যাক। আমাদের অংশ আমাদের চাই। বাড়িতে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ হাসি খুশি পরিবারের টুঁটি চিপে ধরেছে। মাধবের হাত থেকে জলের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। তার মনে হলো যেন সে কানে ভুল শুনেছে। সে অবিশ্বাসের সাথে বোনের দিকে তাকিয়ে রইল। তার গলা কেঁপে গেল। অংশ? দিদি, এ কি বলছেন আপনি? এই গোশালা, এই বাড়ি সব তো আপনাদেরই। এটা আমাদের যৌথ পরিবার। যখন খুশি আসুন, থাকুন। এই সব তো বাবুজির আশীর্বাদ, যা আমাদের সবার ওপর আছে। কামিনী কড়াভাবে কথা কেটে বলল, ভাইয়া, আমাদের এখানে থাকার কোনো শখ নেই, আর তোমার এই দুধ গোবরের ব্যবসায় আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের এই জমি, এই বাড়ি আর গোশালার আজকের বাজারে যা দাম, তার নগদ টাকা চাই। আমার স্বামীর এই মুহূর্তে বিজনেসে লাগানোর জন্য একটা বড় অঙ্কের টাকা দরকার, আর তাছাড়া এটা আমাদের আইনি অধিকার। তখনই কামিনীও বলে উঠল, আর আমারও ছেলের জন্য শহরে একটা ফ্ল্যাট বুক করতে হবে। ও বড় হচ্ছে, ওর ভবিষ্যতের কথা এখন থেকেই ভাবতে হবে। তাই বাবার এই পুরো সম্পত্তিতে আমাদের অংশ আমাদের চাই, আর সেটা খুব তাড়াতাড়ি। মাধব হতভম্ব হয়ে গেল। তার বুদ্ধি কাজ করছিল না। অংশ? কিন্তু দিদি, এই বাড়ি তো আমাদের সবার থাকার জন্য, আর গোশালা, ওটাই তো আমাদের রুটি-রুজি। যদি এটা বেচে দিই বা ভাগ করে দিই, তবে আমরা খাবো কি? মায়ের ওষুধ কোথা থেকে আসবে? কামিনী অত্যন্ত স্পষ্ট আর কঠোর ভাষায় বলল, মাধব,
আমাদের এই আবেগপূর্ণ কথায় জড়ানোর চেষ্টা করো না আর আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করো না। ২০০৫ সালের আইন বলে যে বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার আছে। এই জমি বাবার নামে ছিল, তাই এতে আমাদেরও ১/৩ পাওনা। আমরা আমাদের অধিকার চাইছি, কোনো ভিক্ষা নয়। কোন মুখে অধিকার চাইছিস তোরা? লজ্জা করে না? পেছন থেকে গায়ত্রী দেবীর গর্জে ওঠা আওয়াজ এলো। হুইল চেয়ারে বসা সেই লাচার মায়ের ভেতরের ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আজ তোদের অধিকার মনে পড়ছে, যখন তোদের বাবা বিছানায় পড়ে কষ্ট পাচ্ছিলেন, তার ২৪ ঘন্টা সেবা দরকার ছিল, তখন কে করেছিল সেবা? তখন মাধব ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে ছিল, ওর উজ্জ্বল কেরিয়ার শুরু হতে যাচ্ছিল। কিন্তু এই ছেলেটা নিজের পড়াশোনা ছেড়ে দিল, নিজের সোনালী ভবিষ্যৎকে লাথি মারল, আর এই গোশালায় গোবর কুড়াতে লাগল। কেন? যাতে তোদের বাবার চিকিৎসার টাকা জোগাড় করা যায়। কামিনী নজর এড়ানোর চেষ্টা করে বলল, মা, ওটা মাধবের কর্তব্য ছিল, ও এই বাড়ির ছেলে। চুপ কর, মা চিৎকার করে উঠলেন। তার গলা ধরে এলো, কর্তব্য কি শুধু ছেলের হয়? মেয়েদের কোনো কর্তব্য নেই? আজ ও নিজের পেট কেটে এই ছেলেটা ব্যাংকের লোনের কিস্তি দিচ্ছে, আমার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ও। একবারও তোরা এসে জিজ্ঞেস করেছিস যে মা, তোর হাসপাতালের বিল কিভাবে মেটানো হচ্ছে? তোরা কি কোনোদিন একটা টাকাও দিয়েছিস? মা সুনিতার দিকে তাকিয়ে বললেন, তোদের বাবা বিছানায় পড়ে শেষ নিঃশ্বাস গুনছিলেন, কিন্তু তোদের দুজনের বিয়েতে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করেছিল তোর ভাই। মানুষের সামনে হাত পেতে ধার নিয়েছিল, যাতে তোরা শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে রানীর মতো থাকতে পারিস। সেই ঋণের কি কোনো অংশ চেয়েছিস তোরা? তবে আজ জমিতে অংশ চাইছিস কিভাবে? গায়ত্রী দেবী হাঁপাতে লাগলেন, তার শরীর কাঁপছিল। রাধা দৌড়ে এসে তাকে ধরল এবং জল খাওয়ালো, কিন্তু মায়ের এই আবেগপূর্ণ কথার কোনো প্রভাব সেই পাষাণ হৃদয় মেয়েদের ওপর পড়ল না। কামিনী নিজের শাড়ির আঁচল ঠিক করতে করতে নির্লজ্জভাবে বলল, মা, মাধব যা করেছে তা একজন ছেলে আর ভাই হিসেবে করেছে, কারোর ওপর কোনো এহসান করেনি। পুরনো কাশুন্ডি ঘেটে লাভ নেই। ভালো এতেই হবে যে বাবার সম্পত্তি বেচে দিয়ে বা তার দাম ঠিক করে আমাদের সমান অংশ দিয়ে দেওয়া হোক। আমাদের টাকার খুব দরকার। মাধব, যে এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল, ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে জল ছিল না, ছিল এক গভীর আঘাত। বেচে দেব? নিজের বাবার স্মৃতি বেচে দেব? নিজের বউ, বাচ্চা আর অসুস্থ মাকে নিয়ে রাস্তায় এসে দাঁড়াব? গৃহহীন হয়ে যাব? এটাই কি আপনারা চান? মাধবের গলায় একটা ভাঙন ছিল। যদি বেচতে না চা, তবে আমাদের অংশের সমান টাকা আমাদের দিয়ে দাও, সুনিতা সাফ জানিয়ে দিল। আমাদের কাছে বেশি সময় নেই ভাইয়া, যদি ১ সপ্তাহের মধ্যে তুমি কোনো সিদ্ধান্ত না নাও, তবে আমরা বাধ্য হয়ে কোর্টের পথ ধরব, তারপর আদালতি ফয়সালা করবে। কোর্ট শব্দটা শুনে মাধবের কান যেন স্তব্ধ হয়ে গেল। একজন মধ্যবিত্ত সম্মানী মানুষের কাছে আদালত কাছারি নরকের চেয়ে কম কিছু নয়। নিজেদের কথা বলে ভাইয়ের বুকে ছুরি চালিয়ে ২ বোন গাড়িতে চড়ে চলে গেল। পেছনে ফেলে গেল শুধু ধুলোর ঝড় আর এক বরবাদ হয়ে যাওয়া পরিবার। মাধব ভেঙে পড়ে সেখানেই মাটিতে বসে পড়ল। গায়ত্রী দেবীর চোখ দিয়ে অবিরাম জল পড়তে লাগল। হে ঈশ্বর, কার নজর লাগলো আমার সংসারে? আমার গর্ভজাত মেয়েরাই আজ আমার বিনাশের কারণ হয়ে দাঁড়াল। ১ সপ্তাহ কেটে গেল। বাড়িতে সবাই চিন্তিত ছিল। খাবার গলা দিয়ে নামছিল না, কিন্তু মনের কোনো এক কোণে এক মিথ্যে আশা ছিল যে হয়তো বোনদের মন গলবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই এক দুপুরে পিয়ন সাইকেলের ঘণ্টা বাজাতে বাজাতে এলো। মাধববাবু, রেজিস্ট্রি এসেছে, একটু বাইরে এসে সই করে দিন। মাধব তখন গরুকে খড় দিচ্ছিল। সে গামছায় হাত মুছে বাইরে এলো। পিয়নের হাতে খয়েরি রঙের এক মোটা খাম ছিল, যাতে অ্যাডভোকেট চাড্ডা অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিল মারা ছিল। মাধব কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে জটিল আইনি ভাষায় লেখা একটা নোটিশ ছিল, কিন্তু তার সারমর্ম অত্যন্ত স্পষ্ট আর ভয়ঙ্কর ছিল। শ্রীমতী কামিনী আর শ্রীমতী সুনিতা তাদের পৈতৃক সম্পত্তি কৃষ্ণা গোশালা আর বসতবাড়িতে নিজেদের ২/৩ অধিকার দাবি করেছে। আপনাকে জানানো হচ্ছে যে ১৫ দিনের মধ্যে সম্পত্তি ভাগ করুন, অন্যথায় সিভিল কোর্টে মামলা করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হবে। মাধব দরজার চৌকাঠেই ভেঙে পড়ল। রাধা দৌড়ে এলো আর কাগজটা পড়তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা কি সত্যি? রাধার গলায় অবিশ্বাস ছিল। এখন আমরা কি করব? আমাদের কাছে তো এত টাকাও নেই যে কোনো বড় উকিলকে ফিস দিতে পারব। বাড়ি বন্ধক রাখা আছে, তার উপর এই বিপদ। মাধব আর কিছু ভাবল না।
বাড়িতে কাউকে না জানিয়ে নিজের পুরনো মোটরসাইকেল নিয়ে সোজা শহরের দিকে ছুটল। সে তার বড় বোন কামিনীর আলিশান বাংলোয় পৌঁছল। সেখানে বাড়ির বাইরে দামি গাড়ি দাঁড়িয়েছিল। সম্ভবত ভেতরে কোনো পার্টি চলছিল। মাধব তার সাধারণ পোশাকে পায়ে হাওয়াই চটি পরে সেখানে একদম বেমানান আর ছোট লাগছিল। চাকর তাকে ভেতরে নিয়ে যেতে ইতস্তত করছিল, কিন্তু মাধব জোর করে ভেতরে ঢুকে পড়ল। কামিনী তাকে দেখেই ঘাবড়ে গেল। সে তাকে মেহমানদের নজর থেকে বাঁচাতে কোণের একটা ঘরে নিয়ে গেল। এখানে কেন চলে এলে এই অবস্থায়? কামিনী রুক্ষভাবে জিজ্ঞেস করল। ফোন তো করতে পারতে। মাধবের চোখে জল ছিল। সে হাত জোড় করল। দিদি, এ কি করলেন আপনি? কোর্ট কেস, নিজেরই আপন ভাইয়ের বিরুদ্ধে। দুনিয়া কি বলবে? কামিনী উদাসীনভাবে বলল, দেখো মাধব, দুনিয়ার কথা আমি জানি না, কিন্তু আমার টাকা চাই। আমরা একটা কোটির ফ্ল্যাট দেখেছি। ডাউন পেমেন্টের জন্য আমার বাবার জমির অংশ চাই, এখনই চাই। কিন্তু দিদি, আমি কি মানা করছি? কিন্তু যদি জমি বেচে দিই তবে আমার গোশালা বন্ধ হয়ে যাবে। আমি পথে এসে দাঁড়াবো। আমার বাচ্চারা কোথায় যাবে? আপনি শুধু 2 বছর সময় দিন। আমি পরিশ্রম করব, এক এক পয়সা জমিয়ে আপনাদের টাকা শোধ করে দেব। মাধব বাচ্চাদের মতো কাকুতি মিনতি করতে লাগল, আমার সম্মানের তামাশা বানাবেন না কোর্টে। তখনই মাধবের জামাইবাবু বিক্রান্তবাবু হাতে হুইস্কির গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। তুমি 2 বছরে কি শোধ করবে মাধব? তোমার যোগ্যতা কি? 2 টাকা তোমার আয় নেই আর কথা বলো কোটি টাকার। আমাদের আজকের মার্কেট ভ্যালু চাই, ক্যাশ চাই, তোমার ফাঁকা প্রতিশ্রুতি নয়। বিক্রান্ত এক ধাপ এগিয়ে এসে মাধবের বুকে আঙ্গুল উঁচিয়ে বলল, আর শোন, যদি তুই সহজে জমি না বেচিস তবে আমরা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসব। তোর এই ভাঙাচোড়া গোশালায় তালা ঝুলে যাবে। তখন না দুধ বিক্রি হবে না সংসার চলবে। এখন তুই ঠিক কর, সম্মানে বেচবি নাকি জুতো খেয়ে? মাধব অপমানিত হয়ে সেই বিষের ঘোঁট গিলে সেখান থেকে ফিরে এলো। সে বুঝে গিয়েছিল যে সম্পর্কের রক্ত এখন জল হয়ে গেছে। রাত গভীর হয়ে গিয়েছিল। বাইরে ঝিঝি পোকার ডাক ভীতিজনক লাগছিল। মায়ের কাছে বসে মাধব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মা, আমাদের কাছে তো পরের কিস্তি দেওয়ার টাকা নেই। উকিলকে কোত্থেকে দেব? সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। গায়ত্রী দেবী রাধাকে ইশারায় ডাকলেন আর কোণে রাখা এক পুরনো লোহার সিন্দুক খুলতে বললেন। সেখান থেকে ফিনাইল গুলির গন্ধ আসছিল। কাপড়ের নিচে চাপা এক পুরনো ময়লা পুটলি ছিল। মা কাপা কাপা হাতে সেই থলি মাধবের দিকে বাড়িয়ে দিলেন। এ কি মা? মাধব ভারী গলায় জিজ্ঞেস করল। গায়ত্রী দেবী বললেন, বিপদে কাজে আসবে ভেবে তোর ঠাকুমা আমাকে দিয়েছিলেন, আর আমি আজ পর্যন্ত আগলে রেখেছিলাম। ওরা ধর্ম আর সম্পর্ক ছেড়ে আইনের পথ বেছে নিয়েছে, তাই আমরাও এখন ধর্মযুদ্ধ লড়ব, আইনের মাধ্যমেই লড়ব। ভগবানের চেয়ে বড় বিচারক আর কেউ নেই, তাই বিচার তো হবেই। যা বাবা, উকিল ধর আর মামলা লড়, এই মায়ের আশীর্বাদ তোর সাথে আছে। মাধব কাঁপা কাঁপা হাতে সেই থলি খুলল। তাতে 10, 20 আর 50 টাকার দুমড়ানো মোচড়ানো পুরনো নোট ছিল, আর সাথে 1-2টি পুরনো সোনার দুল আর এক ভারী রূপোর নূপুর। এটা এক মায়ের সারা জীবনের গোপন সঞ্চয় ছিল, যা তিনি নিজের সব শখ মেরে জমিয়েছিলেন। মাধব বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রেখে কেঁদে ফেলল। তার চোখের জলে মায়ের শাড়ি ভিজে গেল। মা, আমি কথা দিচ্ছি, এই গোশালা, এই বাবুজির মন্দির আমি বিকোতে দেব না। যাই হয়ে যাক, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরে যাক, কিন্তু আমি আমার পরিবারের মাথার ছাদ ছিনিয়ে নিতে দেব না। সেই রাতে এক ভেঙে পড়া ছেলেকে তার মায়ের আশীর্বাদ এক যোদ্ধায় পরিণত করে দিয়েছিল। এখন লড়াই সম্পত্তির ছিল না, ছিল সম্মানের, সত্য আর মিথ্যার। কিন্তু মাধব জানত না যে আদালতের লড়াই এত সহজ হয় না। সেখানে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য প্রমাণ করার মতো জাদুকরেরা বসে থাকে। সকাল 11টা বেজে গিয়েছিল, আর জেলা আদালতের সেই ঘর ঠাসাঠাসি ভিড়ে পূর্ণ ছিল। বাতাসে পুরনো কাগজের গন্ধ আর মানুষের অস্থিরতা মিশেছিল। কাঠগড়ায় মাধব এক অপরাধীর মতো দাঁড়িয়েছিল, মাথা নিচু করে হাত জোড় করে। তার অপরাধ সম্ভবত শুধু এটুকুই যে সে তার বোনদের অগাধ ভালোবাসা দিয়েছিল। নিজের বোনদের খুশির জন্য নিজের পুরো জীবন, নিজের স্বপ্ন, নিজের যৌবন সব কিছু আহুতি দিয়েছিল। ঠিক সামনের বেঞ্চে তার নিজের 2 বোন কামিনী আর সুনিতা বসেছিল। দামি রেশমি শাড়ি পরা, চোখে ব্র্যান্ডেড চশমা আর কানে হীরের টপস চিকচিক করছিল। তাদের দেখে কেউ বলতে পারত না যে তারা তাদের ভাইয়ের বরবাদ হবার তামাশা দেখতে এসেছে। তাদের মুখে এক অদ্ভুত বিজয়ের হাসি ছিল, যা মাধবের বুক ফালাফালা করে দিচ্ছিল।
বিচারক রঘুবীর দয়াল নিজের উঁচু চেয়ারে এসে বসলেন। পুরো কোর্টরুমে এক সম্মানজনক নিস্তব্ধতা নেমে এলো। তিনি টেবিলের উপর রাখা সেই ভারী ফাইলটি খুললেন এবং চশমার ওপর দিয়ে এক গভীর ও তীক্ষ্ণ নজর মাধবের ওপর দিলেন। তার গলায় আইনের কঠোরতা ছিল। মিস্টার মাধব, আইনত আপনার বোনদের পিতার সম্পত্তিতে সমান অধিকার আছে। হিন্দু উত্তরাধিকার আইন ২০০৫ অনুযায়ী মেয়েরাও ছেলেদের সমান অধিকারী। আপনি তাদের অংশ দিতে অস্বীকার করছেন কেন? আপনি কি আদালতের সময় নষ্ট করতে চান? মাধব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখগুলো বিনিদ্রা রাত আর চোখের জলে লাল হয়েছিল। সে কাপা স্বরে বলল, হুজুর, আমি আইন মানতে অস্বীকার করছি না। আমি ভারতের সংবিধানকে সম্মান করি, কিন্তু আমার বোনেরা সেই জমিতে অংশ চাইছে যেটার ওপর গড়ে তোলা গোশালা দিয়ে আমি আমার পরিবারের দুবেলা অন্ন যোগাই। জমির ওপর আমার বৃদ্ধা আর অসুস্থ মায়ের শ্বাস টিকে আছে। সে এক দীর্ঘশ্বাস ফেলল আর নিজের বুকে হাত রেখে বলল, আমি মানি জজ সাহেব যে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার থাকে আর থাকা উচিতও, কিন্তু জজ সাহেব, অধিকারের সাথে সাথে তো কর্তব্যও যুক্ত থাকে, তাই না? নাকি তা শুধু ছেলেদের অংশেই থাকে? মাধবের গলায় এবার বুঝে এলো, স্বর ভারী হয়ে গেল। যখন আমার বাবা হরিশঙ্করজির লিভার সিরোসিসের মতো ভয়াবহ অসুখ হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমার বন্ধুদের হাতে ইঞ্জিনিয়ারিং কলেজের বই ছিল, আর আমার হাতে গোশালার গোবর আর অসুস্থ বাবার ওষুধ। আমি নিজের পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম জজ সাহেব। নিজের স্বপ্ন সেই দিনই চিতায় পুড়িয়ে দিয়েছিলাম, যেই দিন বাবা কাশতে কাশতে রক্ত বমি করছিলেন। সে নিজের বোনদের দিকে তাকালো, যারা লজ্জা বা অহংকারের চোটে নিজেদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। আমি নিজের যৌবনেই গোশালার কাদা গোবরে কাটিয়ে দিয়েছি, যাতে আমার বোনেরা সম্মানের সাথে পড়াশুনো করতে পারে। আমি একজন ভাই হয়ে নয়, বাবা হয়ে নিজের বোনদের বিয়ে দিয়েছি। বোনদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছি, যাতে ওদের শ্বশুরবাড়িতে কেউ খোটা না দিতে পারে যে বিয়েতে কোনো ত্রুটি ছিল। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা ছিল। প্রতিটি মানুষ মাধবের শব্দের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা অনুভব করছিল। আজও আমি সেই ধারের কিস্তি শোধ করছি, নিজের সব প্রয়োজন মেরে। জজ সাহেব, আজ ওরা যে বাড়ি আর গোশালা বিক্রি করতে চাইছে, তা শুধু ইট পাথর নয়, ওটা আমার অসুস্থ মা আর আমার ছোট ছোট সন্তানদের মাথার ছাদ। যদি এটা বিক্রি হয়ে যায়, তবে আমি আমার পক্ষাঘাতগ্রস্ত মাকে নিয়ে কোথায় যাব? কোন রাস্তায় ডেরা জমাব? মাধবের চোখ দিয়ে গড়িয়ে পড়া দুফোঁটা জল গালে দাগ কেটে গেল। তার কথাগুলো পাষাণ হৃদয় মানুষকেও গলিয়ে দিয়েছিল। জজ সাহেবও কিছু মুহূর্তের জন্য গভীর চিন্তায় পড়ে গেলেন। তখনই সেই নিস্তব্ধতা চিরে এক তীক্ষ্ণ ও কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, অবজেকশন মাই লর্ড। বোনদের উকিল মিস্টার সাক্সেনা, যিনি শহরের নামী আর ধূর্ত উকিল ছিলেন, নিজের কালো কোট ঠিক করতে করতে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কাঠগড়ার কাছে এলেন। তার মুখে এক কুটিল হাসি ছিল। মাই লর্ড, মিস্টার মাধব একজন অসাধারণ অভিনেতা। এইমাত্র আপনি যা শুনলেন তা ছিল একটি চমৎকার ইমোশনাল ড্রামা, ঠিক বলিউডের সিনেমার মতো। এই লোকটা এখানে শ্রবণ কুমার সেজে আদাবতের সহানুভূতি আদায় করতে চায়, কিন্তু আসল সত্যিটা হলো মাই লর্ড, এই লোকটা অত্যন্ত লোভী, কপট আর সুবিধাবাদী। কিভাবে? জজ সাহেব কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন। সাক্সেনা ফাইল নাড়াতে নাড়াতে বললেন, মাধব দাবি করছে যে সে বাবার চিকিৎসার জন্য ঋণ নিয়েছিল, কিন্তু সত্যিটা হলো সে সেই টাকা নিজের ভোগবিলাস আর জুয়ার নেশায় উড়িয়েছিল। বাবা অসুস্থ হতেই সে কৌশলে গোশালা দখল করে নিয়েছিল। মাধবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে কেউ এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারে। সবচেয়ে ভয়াবহ সত্যি তো এই যে জজ সাহেব, নিজের বোনদের বিয়ের পর সে নিজের অসুস্থ বাবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল। ওদের বাবা উইলে মেয়েদেরও সমান ভাগ দিতে চেয়েছিলেন, কিন্তু মাধব তা হতে দেয়নি। সে নিজের বাবাকে ওষুধ পর্যন্ত এনে দিত না, দিনরাত চিৎকার করত, তুমি মরো না কেন? মাধব স্তব্ধ হয়ে গেল, যেন কেউ তার অস্তিত্বের উপর অ্যাসিড ঢেলে দিয়েছে। মিথ্যে, এটা ডাহা মিথ্যে জজ সাহেব, সে চিৎকার করে উঠল। কিন্তু সাক্সেনা নিজের কণ্ঠস্বর আরও চড়িয়ে দিলেন। আর বিয়ের কথা? মাইলর্ড, সেই টাকাও বাবার জমানো পুঁজি ছিল, যা মাধব নিজের কবজায় করে নিয়েছিল। সে নিজের পকেট থেকে একটা কানাকড়িও দেয়নি। সে শুধু বোনদের অংশ মেরে নিজে মালিক হয়ে বসে থাকতে চায়। ও এক কলিযুগের ছেলে, যে নিজের বাবাকে তিল তিল করে মেরেছে। মাধবের সরকারি উকিল খুব দুর্বলভাবে প্রতিবাদ করলেন। মাই লর্ড, এটি চরিত্র হনন, সব অভিযোগ ভিত্তিহীন, আর এই কথাটি এই দিয়েই প্রমাণিত যে আমার মক্কেলের জীবনযাত্রা অত্যন্ত সাধাসিধে। ওর বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, অথচ ওর বোনেরা অভিজাত এলাকায় থাকে, গাড়িতে ঘোরে। জজ সাহেব দ্বিধায় পড়ে গেলেন। আইন প্রমাণ চায়, আবেগ নয়। সাক্সেনা তার অন্তিম আর সবচেয়ে মারাত্মক আঘাতটি করলেন।
জজ সাহেব, আমাদের কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, যারা পরবর্তী তারিখে প্রমাণ করে দেবে যে এই মাধব একজন সাদা পোশাকের অপরাধী, যে নিজের বাবাকে অত্যাচার করেছিল যাতে পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হতে পারে। মাধবের হুঁশ উড়ে গেল। তার মনে হলো যেন প্রকাশ্য আদালতে তাকে বস্ত্রহীন করা হচ্ছে। যে বাবার মলমূত্র সে নিজের হাতে পরিষ্কার করেছিল, যার সেবায় দিন রাত এক করে দিয়েছিল, আজ সেই বাবারই খুন আর অত্যাচারের অপবাদ তার ওপর লাগানো হচ্ছিল। জজ রঘুবীর দয়াল ফাইল বন্ধ করলেন। তার দৃষ্টিতে এখন সহানুভূতির বদলে সন্দেহের একটি হালকা রেখা ছিল। অভিযোগ খুব গুরুতর মিস্টার সাক্সেনা। আদালত সাক্ষী আর প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। আদালত পরবর্তী শুনানির তারিখ 15 দিন পর ধার্য করছে। মাধবের মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারছিল না যে সত্য এত দুর্বল আর মিথ্যা এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। আদালতের কাজ স্থগিত হওয়ার পর কামিনী আর সুনিতা করিডোরে উকিল সাক্সেনার পেছনে এলো। কামিনীর মুখে ভয়ের এক ঝলক ছিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, উকিল সাহেব, আপনি আদালতে এত বড় মিথ্যে কেন বললেন? মাধব তো এমন কিছু করেইনি। ও তো বাবুজির খুব সেবা করেছিল। সাক্সেনা থেমে ওদের দিকে ফিরলেন আর নিজের ফাইল বগলে চেপে ধরে কুটিলভাবে হাসলেন। ম্যাডাম, যদি কেস জিততে হয় তবে সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি বানিয়ে পেশ করতে হয়। আদালতে আবেগ নয়, যুক্তি জেতে। আপনার কি মনে হয় আপনি সত্যের মূর্তি সেজে কেস জিতে যাবেন? যদি ওই সম্পত্তি আর ফ্ল্যাটটা পেতে হয় তবে এসব করতে হবে। কামিনী তখনও থতমত খেয়েছিল। বিবেকের দংশন সামান্য হলেও বাকি ছিল। সে বলল, কিন্তু উকিল সাহেব, যদি সত্যি সামনে চলে আসে তবে আমরা খুব বিপদে পড়ে যাব। সমাজে আমাদের নাক কাটা যাবে। সাক্সেনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, কে আনবে সত্যি সামনে? আপনার পঙ্গু মা তো আর আদালতে আসতে পারবেন না, তিনি সাক্ষ্য দিতে পারবেন না। আর বাকি দুনিয়া তো শুধু তামাশা দেখে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি কাঁচা খেলোয়াড় নই। আমি ভালোভাবেই জানি জয় কিভাবে ছিনিয়ে নিতে হয়। 1 সপ্তাহ পর রাখি পূর্ণিমার পবিত্র উৎসব এলো। শ্রাবণের রিমঝিম বৃষ্টি পড়ছিল, কিন্তু মাধবের বাড়িতে উৎসবের সেই আমেজ ছিল না যা প্রতি বছর থাকত। মাধব সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে তৈরি হয়ে নিয়েছিল। সে নিজের সেই পুরনো জামাটিই পরেছিল, তবে তা খুব সুন্দর করে ইস্ত্রি করা ছিল। তার আশা ছিল যে হয়তো রাখি পূর্ণিমার এই পবিত্র উৎসব বোনদের মন গলিয়ে দেবে। হয়তো তারা মামলা, সম্পত্তি আর লোভ ভুলে আজ নিজেদের ভাইয়ের কবজিতে রাখি বাঁধতে আসবে। সে বাজার থেকে ওদের পছন্দের কাজু বরফিও নিয়ে এসেছিল। থালা সাজিয়ে সে দরজার দিকে তাকিয়ে বসে থাকল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, দুপুর হয়ে গেল, কিন্তু কেউ এলো না। দরজায় কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ ছিল। তার 8 বছরের মেয়ে প্রিয়া আর 6 বছরের ছেলে সোনু সেজেগুজে এলো। প্রিয়া সোনুর কচি কবজিতে রং বেরঙের রাখি বেঁধেছিল। তখনই সোনুর নজর তার বাবার ওপর গেল। সে হাসি মুখে মাধবের কাছে এলো আর হাত ধরে বলল, পাপা দেখো, দিদি কত সুন্দর রাখি বেঁধেছে, এতে আলোও জ্বলে। কিন্তু পাপা, আপনার হাত খালি কেন? পিসি কেন এখনও আসেনি? প্রতি বছর তো উনি সবার আগে আসতেন, আর আপনি ওকে কত উপহার দিতেন। মাধব রুদ্ধ কণ্ঠে চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করে বলল, বাবা, তোমার পিসিদের এখন আর ভাই চাই না। ওদের শুধু টাকা প্রিয়। ওরা আর কোনোদিন আসবে না। সম্ভবত এই হাতে আর কখনো রাখি বাঁধা হবে না। বলতে বলতে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নিজের ছেলেকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। একজন বাবাকে এইভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে বাড়ির দেওয়ালগুলোও যেন শিউরে উঠল। রাধা রান্নাঘর থেকে বেরিয়ে মাধবকে বাচ্চাদের সামনে এভাবে ভেঙে পড়তে দেখে ঘাবড়ে গেল। ওগো, এ কি করছেন আপনি? বাচ্চাদের সামনে এমন কথা বলা শোভা পায় না। ওদের কোমল মনে কেন তিক্ততা ভরছেন? মাধব আগুনের মতো লাল চোখ করে রাধার দিকে তাকাল। তবে আর কি বলবো রাধা, কি মিথ্যে বলবো যে ওরা আসছে? আমিও কত পাগল ছিলাম যে আশা করে বসেছিলাম যে বোনেরা টাকার লোভে আমাকে নিজের বাবার খুনি বলতে পারে, তারা কি আজ আমাকে রাখি বাঁধতে আসবে? প্রিয়া আর সোনু তাদের বাবাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। তাদের কাছে তাদের পাপা ছিল সুপারহিরো, যে সব বিপদকে হারিয়ে দেয়। আজ সেই সুপারহিরোকে অসহায়ভাবে কাঁদতে দেখে তাদের দুনিয়া যেন কেঁপে গেল। তারপর প্রিয়া সোনুর হাত ধরল আর দুজনে চুপচাপ নিজেদের ঘরের দিকে ছুটে গেল। 5 মিনিট পর যখন তারা ফিরে এলো, তখন তাদের হাতে মাটির দুটি ছোট লাল রঙের জমানো ভার গুস্তাক ছিল। এটা তাদের সারা বছরের জমানো পুঁজি ছিল, যা তারা এক এক করে কয়েন জমিয়ে তৈরি করেছিল। সোনু নিজের ছোট হাতের তালু দিয়ে মাধবের চোখের জল মুছিয়ে দিল। পাপা, আপনি প্লিজ কাঁদবেন না। প্রিয়া সজল চোখে বলল,
পাপা, আপনি আমাদের এই জমানো ভার দুটো নিয়ে নিন, এতে অনেক টাকা আছে। আমরা নতুন সাইকেলের জন্য জমিয়েছিলাম, কিন্তু আমাদের সাইকেল চাই না। আপনি এই সব টাকা পিসিদের দিয়ে দিন, আর বলুন যেন তারা আপনাকে আর কষ্ট না দেয় আর এসে আপনাকে রাখি বেঁধে দেয়। আমাদের পাপার হাসি চাই, সাইকেল নয়। নিজের সন্তানদের কথা শুনে মাধবের আত্মা কেঁপে উঠল। তার বুক ফেটে যাচ্ছিল। একদিকে তার নিজের বোনেরা ছিল, যারা টাকার জন্য ভাইয়ের ঘর উজাড় করতে মরিয়া হয়েছিল, আর অন্যদিকে এই মাসুম বাচ্চারা ছিল, যারা তাদের বাবার এক চিমটে হাসির জন্য নিজেদের সবচেয়ে বড় স্বপ্ন, নিজেদের সাইকেল উৎসর্গ করতে তৈরি ছিল। মাধব দুজনকেই বুকে জড়িয়ে ধরল। সেই দিন মাধব নিজের ভাগ্যের ওপর কাঁদছিল, আর তার দুই সন্তান এজন্য কাঁদছিল কারণ তাদের সুপারহিরো, তাদের পাপা কাঁদছিল। ১৫তম দিনে আদালতের শুনানি আবার শুরু হল। আজ কামিনী আর সুনিতার মুখে এক অন্যরকম উজ্জ্বলতা ছিল, যেন আজ তারা সব শেষ করেই দম নেবে। উকিল সাক্সেনা সামনে এলেন আর নাটকীয় ঢঙে বললেন, মাই লর্ড, গতবার বিবাদী মাধব নিজের অসহায়তা আর সেবার এক মস্ত বড় নাটক করেছিল, কিন্তু আজ আমি এই কোর্টের সামনে সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে পেশ করব, যে মাধবের এই শ্রবণ কুমার সাজার মুখোশটিকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে আর সত্যের আয়না দেখাবে। সাক্সেনা পেছনে ফিরে তাকালো আর জোরে ডাকল, মিস্টার অবধেশ তিওয়ারি, কাঠগড়ায় আসুন। প্রতিবেশী তিওয়ারি মশাই ধীরে ধীরে হেঁটে কাঠগড়ায় এলেন। ইনি সেই তিওয়ারি মশাই যার দেয়াল মাধবের বাড়ির সাথে লাগানো ছিল। একজন পুরনো ধুরন্ধর লোক, যিনি সবসময়ই চেয়েছিলেন মাধবের গোশালা বন্ধ হয়ে যাক, যাতে তাকে গরুগুলোর ডাক আর গোবরের গন্ধ সহ্য করতে না হয়। তার জন্য আজ প্রতিশোধ নেওয়ার এক সুবর্ণ সুযোগ ছিল। মাধব তাকে দেখেই অভ্যাসবশত হাত জোর করল, কিন্তু তিওয়ারি মশাই মাধবের দিকে এক বিষাক্ত দৃষ্টি দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। উকিল সাক্সেনা জিজ্ঞেস করলেন, তিওয়ারি মশাই, আপনি মাধবের বাড়ির ঠিক পাশেই থাকেন। হরিশঙ্করজির অসুস্থতার সময় আপনি কি কি দেখেছেন আর শুনেছেন? মাধব কি সত্যিই তার সেবা করত, যেমনটা ও দাবি করছে? তিওয়ারি মশাই গীতার ওপর হাত রাখলেন আর জজ সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, হুজুর, আজ যা বলবো সত্যি বলবো। এই মাধব ওপর থেকে যেমনটা দেখায়, বাস্তবে তেমনটা নয়। ও হলো ভেড়ার চামড়ায় নেকড়ে। আমি নিজের চোখে দেখেছি যে ও নিজের অসুস্থ বাবাকে ঘরের একদম পেছনের এক অন্ধকার ঘরে রাখত। বাবাকে ওষুধ পর্যন্ত এনে দিত না। সেই বেচারা জল চেয়ে চেয়ে সারা হয়ে যেতেন। বেচারি অসুস্থ মাই ওনার দেখাশোনা করতেন। আর এই মাধব নিজের গোশালার হিসাব আর টাকা গুনতেই মগ্ন থাকত। মাধবের মুখ হাঁ হয়ে গেল। কাকু, এ কি বলছেন আপনি? আপনি তো নিজে দেখেছিলেন আমি কিভাবে বাবাকে পিঠে করে হাসপাতালে নিয়ে যেতাম। মাধব চিৎকার করে উঠল। তিওয়ারি মশাই থামলেন না, তিনি আরও নুন লঙ্কা মাখালেন। হুজুর, এক রাতে তো ও সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। হরিশঙ্করজি খুব জোরে জোরে কাশছিলেন আর ওর ঘুমে ব্যাঘাত ঘটছিল। আমি নিজের ছাদ থেকে নিজে শুনেছি ও নিজের বাবার ওপর চিৎকার করছিল, এই বুড়ো, তুই মরিস না কেন? কতদিন আমার খরচ বাড়াবি? তুই মরলে তবেই আমার জান বাঁচবে আর আমি এই জমির মালিক হব। আদালতে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। এই অভিযোগ অত্যন্ত জঘন্য ছিল। কামিনী নিজের শাড়ির আঁচল দিয়ে শুকনো চোখ মোছার নাটক করল, যেন সে খুব দুঃখে আছে। সাক্সেনা সঙ্গে সঙ্গে জজ সাহেবের দিকে ফিরলেন। মাই লর্ড, একজন প্রতিবেশীর চেয়ে ভালো আর কে জানতে পারে? তিওয়ারি মশাইয়ের সাথে মাধবের কোনো ব্যক্তিগত বিবাদ নেই, তবে তিনি কেন মিথ্যে বলবেন? এটা পরিষ্কার যে মাধব নিজের বাবাকে অত্যাচার করেছে আর নিজের বোনদের তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে। এই ব্যক্তিটি অপরাধী, মাই লর্ড। মাধব কাঠগড়ার রডটা ধরে চিৎকার করে উঠল। তার গলার রগগুলো ফুলে উঠেছিল। মিথ্যে, সব মিথ্যে। জজ সাহেব, তিওয়ারি কাকু মিথ্যে বলছেন। আমি গঙ্গা জল হাতে নিয়ে শপথ করতে পারি, আমি বাবাকে নিজের কোলে স্নান করিয়েছি, তার নোংরা পরিষ্কার করেছি, সব ওষুধ সময় মতো দিয়েছি, তার শরীর সারিয়ে তোলার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু ভগবানের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। কিন্তু মাধবের কণ্ঠস্বর তিওয়ারি মশাইয়ের মিথ্যে সাক্ষী আর সাক্সেনার যুক্তির সামনে দুর্বল হয়ে পড়ছিল। তিওয়ারি মশাই নিজের কথা শেষ করলেন। হরিশঙ্করজি তো নিজের উইল লিখে যেতে চেয়েছিলেন। 3 ছেলেমেয়েকে সমান ভাগ দিতে চেয়েছিলেন, কিন্তু মাধব তাকে তা করতে দেয়নি। তাকে ভয় দেখিয়ে রেখেছিল। খুব গভীর ষড়যন্ত্র করেছে ও, হুজুর। জজ সাহেব এখন মাধবকে সন্দেহের চোখে দেখছিলেন। একজন নিরপেক্ষ সাক্ষী, তাও আবার প্রতিবেশী, যদি এমন কথা বলে থাকে তবে তা উপেক্ষা করা যায় না। আইন প্রমাণের গোলাম হয়। জজ সাহেব কড়া গলায় মাধবের দিকে তাকালেন। মিস্টার মাধব,
যদি সত্যি আপনি স্বর্গীয় হরিশঙ্করজির সাথে নিষ্ঠুরতা করে থাকেন তবে সম্পত্তির অধিকার তো ভুলেই যান, আপনার ওপর ঘরোয়া হিংসা আর অত্যাচারের মামলাও চালানো হতে পারে। জাজ সাহেব হাতুড়ি তুললেন। আদালত এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে এবং প্রমাণের তদন্তের জন্য পরবর্তী শুনানির তারিখ আবার 15 দিন পর ধার্য করছে। আদালতের কাজ স্থগিত হয়ে গেল। মাধব প্রাণহীন হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে রইল, যেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। সাক্সেনা যাওয়ার সময় মাধবের কাছে এসে কানে কানে ফিসফিস করে বললেন, হার মেনে নে মাধব, এখন ভগবানও তোকে বাঁচাতে পারবে না। তোর বিরুদ্ধে সাক্ষীও আছে আর আইনও। একদিকে কামিনী আর সুনিতা নিজেদের জয় নিশ্চিত মনে করছিল আর একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। অন্যদিকে মাধব পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল যে সত্য হেরে যাচ্ছে। কিন্তু সবার চিন্তার বাইরে জজ রঘুবীর দয়ালের মাথায় অন্য কিছু চলছিল। তিনি একজন অভিজ্ঞ জজ ছিলেন আর মানুষের চোখে সত্য ও মিথ্যে পড়তে জানতেন। তিওয়ারি মশাইয়ের সাক্ষীতে তার কিছু একটা খটকা লাগছিল। মাধবের চোখের যন্ত্রণা তার কাছে অভিনয় মনে হচ্ছিল না। তাই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা থেকে সবাই অজ্ঞাত ছিল, এক গোপনীয় তদন্তের সিদ্ধান্ত। মাধব অসহায় আর নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সে জানত না যে আগামী সময় তার জন্য ন্যায় বিচার নিয়ে আসবে নাকি ধ্বংস। আর এখান থেকেই গল্প এক নতুন মোড় নিল। সেই সন্ধ্যায় নন্দনপুরের আকাশে মেঘের রং গাঢ় ধূসর হয়ে গিয়েছিল, যেন প্রকৃতিও মাধবের ভেতরে চলতে থাকা ঝড়ের শোক পালন করছিল। আদালতের কাঠগড়ায় মিথ্যের জয় আর সত্যের পরাজয় দেখে মাধব যখন বাড়ি ফিরল, তখন তার পায়ে যেন আর কোনো জোর ছিল না। সে এক পরাজিত সৈনিকের মতো নিজের পুরনো খাটিয়ার ওপর বসে পড়ল। বাড়ির আঙিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। সেই আঙিনা যেখানে একসময় শৈশবের কলকাকলি শোনা যেত, আজ সেখানে শুধু হতাশা আর ভবিষ্যতের অনিশ্চয়তার বাসা। গোশালা থেকে গুরুগুলোর ডাক ভেসে আসছিল, যেন সেই অবলা প্রাণীরাও বুঝতে পারছিল তাদের মালিকের ওপর দিয়ে কি যাচ্ছে। মাধবের স্ত্রী রাধা, যে সবসময় এক মজবুত স্তম্ভের মতো তার পাশে দাঁড়িয়ে ভাগত, আজ তার চোখেও ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে মাটিতে বসে তার শাশুড়ি গায়ত্রী দেবীর ফুলে যাওয়া পায়ে সর্ষের তেলের মালিশ করছিল। গায়ত্রী দেবীর বৃদ্ধ চোখগুলো শূন্যে তাকিয়েছিল। হয়তো তিনি ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছিলেন যে তার ছেলের পরীক্ষা আর কতদিন চলবে। ঠিক তখনই লোহার প্রধান ফটকে এক হালকা কিন্তু স্পষ্ট টোকা পড়ল। নিস্তব্ধতার মধ্যে সেই আওয়াজটি যেন হাতুড়ির চোটের মতো লাগল। রাধা ঘাবড়ে গিয়ে দরজার দিকে তাকাল। মাধব তো যেন নিজের সুদবুদ হারিয়ে ফেলেছিল। তাই রাধা আঁচল ঠিক করে ইতস্তত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কে? সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। মনে মনে এই আশঙ্কাই ছিল যে আবার কোনো কোর্টের নোটিশ বা পুলিশ এলো না তো। সামনে প্রায় 42-43 বছরের এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। সাধারণ শার্ট প্যান্ট পরা, কাঁধে এক পুরনো ছোলা ঝোলানো আর হাতে এক কালো ডায়েরি ধরা। তার মুখে এক সৌম্য গাম্ভীর্য ছিল। ইনি ছিলেন তদন্তকারী কর্মকর্তা অরবিন্দ বর্মা, যাকে জজ রঘুবীর দয়াল মামলার আসল সত্য উদ্ঘাটন করার জন্য গোপনভাবে পাঠিয়েছিলেন। জজ সাহেব জানতেন যে আদালতের নথিপত্রে অনেক সময় সত্যের দম বন্ধ হয়ে যায়, তাই তিনি অরবিন্দ বর্মাকে এক বিশেষ মিশনে পাঠিয়েছিলেন। তবে শর্ত ছিল যে তাকে নিজের আসল পরিচয় প্রকাশ করা চলবে না। অরবিন্দ বর্মা অত্যন্ত শান্ত ও ভরসাযোগ্য স্বরে বললেন, নমস্কার দিদি, আমি একজন আইনজীবী। আমার নাম অরবিন্দ। মাধববাবু আমার কাছে তার কেসের বিষয়ে কিছু পরামর্শ চেয়েছিলেন, আর আমি সেই সূত্রেই কেসের গভীরতা বুঝতে আর কিছু পুরনো কাগজ দেখতে এসেছি। আমি কি ভেতরে আসতে পারি? রাধা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এটি কোনো সরকারি বিপদ ছিল না। সে তাড়াতাড়ি আঙিনায় রাখা এক প্লাস্টিকের চেয়ার নিজের আঁচল দিয়ে ঝাড়ল আর বিনীতভাবে বলল, আসুন উকিল সাহেব, উনি তো ভেতরেই বসে আছেন, খুব চিন্তায় আছেন, হয়তো আপনি কোনো পথ বের করতে পারবেন, প্লিজ বসুন। অরবিন্দ বর্মা আঙিনায় পা রাখলেন। তার অভিজ্ঞ দৃষ্টি এক পলকেই বাড়ির আর্থিক অবস্থা বুঝে নিল। দেওয়ালের পলেস্তারা জায়গায় জায়গায় উঠে গিয়েছিল, ছাদের কড়িবর্গাও পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু বাড়ির কোনায় কোনায় পরিচ্ছন্নতা ছিল। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বলছিল, যা বলছিল যে এই বাড়িতে দারিদ্র্য থাকলেও সংস্কার এখনও বেঁচে আছে। অরবিন্দ চেয়ারে বসতেই তার নজর হুইল চেয়ারে বসা গায়ত্রী দেবীর উপর পড়ল, যিনি তার দিকেই তাকিয়েছিলেন। অরবিন্দ অত্যন্ত শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলেন, মা, প্রণাম, শরীর কেমন আছে আপনার? এই বয়সে কোর্ট কাছারির কথা শুনলে মন খুব খারাপ হয়, তাই না? গায়ত্রী দেবী এক খুব দুর্বল ও ম্লান হাসি দিলেন, যেন শুকনো ফুলের ওপর শিশিরের বিন্দু পড়ল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বেঁচে আছি বাবা, শুধু শ্বাস চলছে। শরীর তো কবেই সাথ ছেড়ে দিয়েছে,
কিন্তু ভগবানের লাখ লাখ শুকর যে সন্তান সাথ ছাড়েনি, নইলে আজকের কলিযুগে তো লোকে আমাদের মতো বুড়ো আর অসুস্থ মা বাবাকে বাড়ির কোনো ভাঙাচোরা কোনায় ফেলে দেয়, যেন আমরা কোনো পুরনো আসবাবপত্র। সেখানে আমার ছেলে মাধব আর আমার বৌমা রাঘা আমাকে চোখের মনি করে রাখে। মা নিজের বৌমা রাধার দিকে স্নেহভরা দৃষ্টি দিলেন যে এখন তার জন্য জলের গ্লাস নিয়ে আসছিল। এটি আমার বৌমা উকিল সাহেব, নামে বৌমা হলেও মেয়ের চেয়ে বেশি। সারাদিন আমার খাওয়া দাওয়া, ওষুধ আর এমনকি আমার নোংরা কাপড় কাচাও পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে থাকে। কখনো কোনো বিরক্তি প্রকাশ করে না। এমন সেবা তো বড় নসিব থাকলে পাওয়া যায়। আর সেই প্রতিবেশী আদালতে বলছিল যে আমার ছেলে আমাকে অত্যাচার করে। মায়ের গলা ধরে এলো। অরবিন্দ বর্মা এটি শুনে অবাক হয়ে গেলেন। আদালতে যে নিষ্ঠুর ও লোভী ছেলের ছবি পেশ করা হয়েছিল, বাস্তবতা তার থেকে একেবারে উল্টো ছিল। তিনি চুপচাপ নিজের ডায়েরিতে প্রতিটি কথা, বাড়ির পরিবেশ আর মায়ের হাবভাব নোট করতে লাগলেন। তখনই তার নজর সামনের দেয়ালে টাঙানো এক পুরনো সাদাকালো ছবির উপর পড়ল, যাতে এক রোয়াবদার ব্যক্তি গোফে তা দিয়ে দাঁড়িয়েছিলেন। ইনি মিস্টার মাধবের বাবা হবেন হয়তো, তিনি জিজ্ঞেস করলেন। মায়ের চোখে স্মৃতির এক আর্দ্রতা ভেসে উঠল। তিনি এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ উকিল সাহেব, ইনি আমার স্বামী হরিশঙ্করজি। গোসেবক ছিলেন। অনেক বছর কেটে গেল তিনি স্বর্গবাসী হয়েছেন, কিন্তু মনে হয় যেন কালকেরই কথা। অরবিন্দ বর্মা ধীরে ধীরে খুব সংবেদনশীলতার সাথে জিজ্ঞেস করলেন, শুনেছি দীর্ঘ অসুস্থতা ছিল ওর, কি হয়েছিল আসলে? লিভারের অসুখ ছিল সাহেব, মা জানালেন। পুরো 5 বছর উনি বিছানায় পড়েছিলেন বেচারা। খুব কষ্ট পেয়েছিলেন। শরীরে জল জমে যেত, রক্ত বমি হতো। মাধবর খুব সেবা করেছিল সাহেব। এই ছেলেটা রাতে ঘুমাতো না, বাবার শিওরে বসে থাকত, পাছে বাবুজির জলের দরকার পড়ে। দিনের পর দিন হাসপাতালের ঠান্ডা মেঝেতে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। আগে বাবার সেবা করেছে, তাকে স্নান করানো থেকে সব করেছে, আর এখন এই পঙ্গু মায়ের সেবা করছে। হয়তো ওর কপালে শুধু সেবাই লেখা আছে, সুখ নেই। প্রতিটি শব্দ অরবিন্দ বর্মার হৃদয় কড়া নাড়ছিল। তিনি নিজের ডায়েরিতে সব নথিভুক্ত করছিলেন। এবার তিনি আসল বিষয়ে এলেন। একটু গম্ভীর হয়ে তিনি সেই প্রশ্নটি করলেন যার উত্তর জানার জন্য তিনি এখানে এসেছিলেন। মা, যদি মাধব এতই ভালো ছেলে আর ভাই হয়, তবে এমন পরিস্থিতি কেন এলো যে নিজের বোনদের নিজের ভাইয়ের উপরই কেস করতে হলো? রক্ত কেন রক্তের শত্রু হয়ে গেল? এটি শুনতেই গায়ত্রী দেবীর মুখ রাগ আর দুঃখের মিশ্রণে লাল হয়ে গেল। তার হাতের রগগুলো ফুলে উঠল। কি বলবো উকিল সাহেব, আজকের দুনিয়ায় টাকা সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে, রক্ত সাদা হয়ে গেছে। যখন ওর বাবা অসুস্থ হলেন, তখন আমার মাধব মাত্র 18 বছরের ছিল। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল সে, খুব মেধাবী ছিল, বড় অফিসার হতে চেয়েছিল। কিন্তু সে নিজের পড়াশোনা ছেড়ে দিল, নিজের স্বপ্ন ছেড়ে দিল, যাতে ওর 2 বোন কামিনী আর সুনিতা পড়াশোনা করতে পারে, ওদের পড়াশোনায় যেন কোনো বাধা না আসে। মায়ের গলায় এক কম্পন এলো। ও নিজের যৌবন, বন্ধুদের সাথে ঘোরাফেরার দিন সব কিছু এই গোশালার গোবর আর কাদায় কাটিয়ে দিল, যাতে গরুর দুধ বেচে সংসার চলতে পারে আর বোনদের বিয়ে ধুমধাম করে হতে পারে। উকিল সাহেব, আপনি বিশ্বাস করবেন না, নিজের বড় বোন কামিনীর বিয়েতে ও 12 লাখ আর ছোট সুনিতার বিয়েতে 14 লাখ খরচ করেছিল সেই সময়। অরবিন্দ বর্মা চমকে উঠলেন। এত বড় অঙ্ক একজন দুধওয়ালার কাছে কোত্থেকে এলো? লোন নিয়েছিল সাহেব, মহাজনদের পা ধরেছিল। মা ফুঁপিয়ে বলতে লাগলেন, এই ছেলেটা নিজের মাথায় ঋণের পাহাড় চাপিয়ে নিয়েছিল, যাতে বোনেরা শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে বাঁচতে পারে। কেউ যেন তাদের এটা না বলতে পারে যে বাবা ছিল না বলে ভাই কৃপণতা করেছে। ও নিজের বোনদের রাজকুমারীর মতো বিদায় দিয়েছে, আর এরপরেও ভাই ওদের জন্য কি না করেছে। গায়ত্রী দেবী হঠাৎ নিজের বৌমা রাধার হাত ধরে অরবিন্দ বর্মার সামনে নিয়ে এলেন। একটু দেখুন উকিল সাহেব, আমার বৌমার হাত দেখুন, কবজি একদম খালি, শুধু 2-4টে কাঁচের চুড়ি আছে। রাধা লজ্জায় হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু মা ছাগলেন না। লজ্জা করিস না বৌমা, সত্যিটা সামনে আসতে দে। উকিল সাহেব, 3 বছর আগে সুনিতার বাচ্চা অসুস্থ হয়েছিল, বড় কোনো অসুখ ছিল। ও কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে টাকার সাহায্য চেয়েছিল। মাধবের কাছে টাকা ছিল না। তখন আমার এই লক্ষ্মী বৌমাটি সেই বাচ্চার চিকিৎসার জন্য নিজের সোহাগের গয়না, সোনার চুড়ি খুলে দিয়ে দিয়েছিল, যা আজ পর্যন্ত বন্ধক রাখা আছে। আমরা সুদ দিচ্ছি যাতে সুনিতার ছেলে বেঁচে থাকে। অরবিন্দ বর্মা স্তম্ভিত হলে গেলেন।
একদিকে সেই বোনেরা ছিল যারা কোটি টাকার সম্পত্তির জন্য ভাইয়ের টুটি টিপে ধরছে, আর অন্যদিকে এই বৌদিটি যে নিজের ননদের বাচ্চার জন্য নিজের স্ত্রী ধনের বলি দিয়েছে। মায়ের স্বর এবার আরও চড়ে গেল, তাতে আক্রোশ ছিল। আমার মেয়েদের হাতে আজও সোনার মোটা কঙ্কন বাজে, আর আমার বৌমা খালি হাতে বসে আছে। আমার বড় মেয়ে কামিনীর স্বামীর যখন ব্যবসায় ক্ষতি হয়েছিল, তখন এই মাধবী নিজের একটা মোষ বেচে আর আবার লোন নিয়ে তাদের টাকা দিয়েছিল, যাতে তাদের দোকান নিলাম না হয়। সেই লোনের শেষ দুটি কিস্তি এখনও দেওয়া বাকি আছে। আমার অসুখে এ পর্যন্ত লক্ষ লক্ষ খরচ হয়েছে, কিন্তু আমার মেয়েরা, আমার নিজের রক্ত, একবারও এটি জিজ্ঞেস করতে আসেনি যে মা বেঁচে আছে না মরে গেছে, কি খাচ্ছে, কিভাবে আছে। আর আজ ওদের অংশ চাই। সাবিত্রী দেবীর চোখে এখন অশ্রুল প্লাবন। তিনি জল ধরে রাখতে পারছিলেন না। তিনি নিজের কাঁপা ঝুলে পড়া হাতগুলো বড় কষ্টে জোর করার চেষ্টা করলেন। আঙুলগুলো থরথর করে কাঁপছিল। মায়ের যন্ত্রণা তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল। রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, উকিল সাহেব, আমি একজন মা হয়ে আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার মাধবকে বাঁচিয়ে নিন। ও খুব সহজ সরল মানুষ সাহেব, ওর মধ্যে ছলচাতুরি নেই। ও ওই ধূর্ত উকিল আর মিথ্যে সাক্ষীদের সাথে জিততে পারবে না। যদি এই মাথার ছাদ কেড়ে নেওয়া হয়, যদি এই গোশালা বিক্রি হয়ে যায়, তবে আমরা কোথায় যাব? আমার নাতি নাতনিরা পথে বসে যাবে। সাহেব, আমার বেঁচে থাকতে আমার ছেলেকে গৃহহীন হতে দেবেন না। ওকে বিচার পাইয়ে দিন। ভগবান আপনার মঙ্গল করবে। ঘরের প্রতিটি মানুষের চোখ সজল ছিল। মাধব যে এতক্ষণ কোণার মাথা নিচু করে বসেছিল, মায়ের কথা শুনে ফুপিয়ে কেঁদে ফেলল। অরবিন্দ বর্মার বুক ফেটে যাচ্ছিল। তিনি জীবনে অনেক কেস দেখেছেন, অনেক অপরাধী আর অনেক ভিকটিম দেখেছেন, কিন্তু একজন মায়ের এমন অসহায় ও করুণ আরতি প্রথমবার শুনছিলেন। সেই মা নিজের ছেলের অস্তিত্বের জন্য, তার সম্মানের জন্য কাকুতি মিনতি করছিলেন। অরবিন্দ বর্মা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার গলাও ভারী হয়ে গিয়েছিল। তার চোখে এক আর্দ্রতা ছিল, যা তিনি একজন কঠোর কর্মকর্তা হিসেবে লুকোনোর চেষ্টা করছিলেন। তিনি এগিয়ে গিয়ে সাবিত্রী দেবীর জোর করা হাত দুটি নিজের হাতের মধ্যে নিলেন, আর পরম শ্রদ্ধার সাথে বললেন, মা, হাত জোর করবেন না, আপনি আমার মায়ের সমান। একজন মায়ের আশীর্বাদ আর চোখের জল কখনো বিফলে যায় না। আপনি ভরসা রাখুন, এই দুনিয়ায় অন্ধকার থাকতে পারে, কিন্তু অন্যায় নয়। সত্য কখনো হারে না, শুধু একটু বিপর্যস্ত হয়। তিনি মাধবের কাঁধে হাত রাখলেন আর এক মজবুত ভরসার সাথে তাকে সান্ত্বনা দিলেন। হিম্মত হারিও না মাধব, ওপরওয়ালা সব দেখছেন, আর যা ওপরওয়ালা দেখেন তা আদালতও দেখবে। এই বলে অরবিন্দ বর্মা দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকলে হয়তো তার পেশাদার মুখোশ খুলে যেত আর চোখের জলও ঝরে পড়ত। বাইরে এসে তিনি নিজের ডায়েরিতে শেষ নোটটি লিখলেন, কেস নাম্বার 402/26। বাদীদের দ্বারা আনা সকল অভিযোগ কেবল মিথ্যাই নয়, বরং মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। অরবিন্দ বর্মা দ্বারা জমা দেওয়ার রিপোর্টটি যখন জজ রঘুবীর দয়ালের চেম্বারে পৌঁছাল, তিনি সেটি অত্যন্ত খুঁটিয়ে পড়লেন। রিপোর্টের প্রতিটি পাতা উল্টাতে উল্টাতে, প্রতিটি সাক্ষ্য আর অরবিন্দ বর্মার ব্যক্তিগত অভিজ্ঞতা পড়তে পড়তে জজ সাহেবের হৃদয় যেন আরও ভারী হয়ে উঠছিল। তিনি ফাইলটি বন্ধ করলেন তো জজ সাহেব কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিলেন। আইনের চেয়ারে বসা মানুষটিও তো শেষ পর্যন্ত রক্তমাংসেরই মানুষ। তার সামনে এখন পুরো ছবিটা পরিষ্কার ছিল। একদিকে ত্যাগের প্রতিমূর্তি মাধব, আর অন্যদিকে লোভ ও স্বার্থের প্রতিচ্ছবি তার বোনেরা। পরের দিন সকালে আদালতের কাজ আবার শুরু হওয়ার কথা ছিল। শহরে রটে গিয়েছিল যে আজ মাধবের কেস শেষ হয়ে যাবে এবং রায় বোনদের পক্ষেই আসবে, কারণ আইন আর সাক্ষী তাদের সাথে ছিল। কিন্তু কেউ জানত না যে ন্যায়দেবীর চোখে পট্টি বাঁধা থাকলেও জজ সাহেবের অন্তরাত্মার চোখে কোনো পট্টি থাকে না। আদালতের ঘর আবার ভরতে শুরু করল। মাধব নিজের জায়গার দাঁড়িয়েছিল, একেবারে শান্ত, যেন সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। কিন্তু আজ বাতাসের অভিমুখ বদলাতে চলেছিল। আজ তুফান অন্য দিক থেকে আসার কথা ছিল। অরবিন্দ বর্মা কোর্টরুমের এক কোণায় সাধারণ পোশাকে চুপচাপ দাঁড়িয়েছিলেন। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ইনি সেই ব্যক্তি যিনি এই কেসের গতিপথ বদলে দিয়েছেন। জজ সাহেব নিজের চেয়ারে এলেন, হাতুড়ির ঘা পড়ল আর কাজ শুরু হলো। কিন্তু এবার জজ সাহেবের চোখে সেই নরম ভাব ছিল না যা গতবার ছিল, বরং সেখানে এমন এক আগুন ছিল যা মিথ্যেকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য তৈরি ছিল। মাধবের মুখ শুকনো ছিল, চোখ বসে গিয়েছিল, আর শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল।
উকিলদের রোজকার ফি আর কোর্টের চক্কর তাকে আর্থিক ও মানসিকভাবে ভেঙে দিয়েছিল। জজ রঘুবীর দয়াল আসনে বসতেই মাধব হাত জোড় করল। তার গলায় এক অদ্ভুত ও ভীতিজনক স্থবিরতা ছিল। সে বলল, মাই লর্ড, আমি হার মেনে নিয়েছি। এখন আমার মধ্যে আর লড়াই করার শক্তি নেই। না আমার কাছে উকিলকে দেওয়ার মতো টাকা বেঁচে আছে, না নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রমাণ। আমার বোনেরা যা চাইছে আমি তা দিতে রাজি আছি। আমি বাড়ি আর গোশালা সব ওদের নামে করে দেব। শুধু আমাকে এই রোজগার তামাশা আর এই অপমান থেকে মুক্তি দিন। আমি আমার পরিবারকে নিয়ে কোথাও দূরে চলে যাব। এটি শোনামাত্রই কামিনী আর সুনিতার মুখে এক নিষ্ঠুর বিজয়ের হাসি ফুটে উঠল। তাদের চোখে কোটি টাকার উজ্জ্বলতা ছিল। উকিল সাক্সেনা চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, মাই লর্ড, যখন বিবাদী নিজেই রাজি হয়েছে আর নিজের হার স্বীকার করে নিয়েছে, তখন আর বিচারে দেরি কেন? দয়া করে অবিলম্বে সম্পত্তি ভাগের আদেশ জারি করুন আর রায় আমার মক্কেলদের পক্ষে দিন। তখনই জজ রঘুবীর দয়াল নিজের চশমা খুললেন আর সেটি টেবিলের ওপর রেখে নিজের তীক্ষ্ণ দৃষ্টি কামিনী, সুনিতা আর তাদের উকিল সাক্সেনার ওপর নিবদ্ধ করলেন। এক দীর্ঘ ও গম্ভীর নিস্তব্ধতার পর তার কণ্ঠস্বর শোনা গেল, মিস্টার সাক্সেনা, আপনার কি মনে হয় আদালত কি শুধু যুক্তি আর কাগজপত্রের ওপর চলে, নাকি আদালতের নিজের কোনো চোখ নেই? কোর্টরুমে পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। সাক্সেনার হাসি মিলিয়ে গেল। জজ সাহেব বললেন, গত সপ্তাহে এই কেসের সত্য জানার জন্য আদালত একজন কোর্ট কমিশনার নিযুক্ত করেছিল আর একটি সিক্রেট ইন্সপেকশন অর্থাৎ গোপন তদন্ত করিয়েছিল, যাতে এই কেসের আসল সত্য যাই চার দেয়ালের বাইরে আছে তা আদালতের সামনে আসতে পারে। কামিনী আর সুনিতার মুখ শুকিয়ে গেল। ওরা ফ্যাল ফ্যাল করে একে অপরের দিকে তাকাতে লাগল। ওদের স্বামীদের কপালে ঘাম জমতে শুরু করল। জজ সাহেব এবার গর্জে উঠে বললেন, আর সেই সিক্রেট ইন্সপেকশনের রিপোর্ট আমার সামনে আছে। সেই রিপোর্টে যা সামনে এসেছে তা কেবল চমকপ্রদই নয়, বরং এটি প্রমাণ করে যে শ্রীমতী কামিনী, শ্রীমতী সুনিতা আর তাদের উকিল মিস্টার সাক্সেনা এই আদালতে শুধু মিথ্যে যুক্তিই পেশ করেননি, বরং আদালতের চোখে ধুলো দেওয়ার জন্য মিথ্যে সাক্ষীও সাজিয়েছেন। আর যে ভাইয়ের ওপর, যে ছেলের ওপর সব আত্মসাৎ করার অভিযোগ লাগানো হচ্ছে, সেই মানুষটি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। মাধব অবাক হয়ে গেল। সে অবিশ্বাসের সাথে জজ সাহেবের দিকে তাকিয়ে রইল। সে জানতই না যে তদন্ত কবে হয়েছিল আর কে এসেছিল। তার সেই উকিলে কথা মনে পড়ে গেল যে কাল বিকেলে তার বাড়িতে এসেছিল। এখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। জজ সাহেব নিজের চেয়ারটা একটু সামনের দিকে এগিয়ে আনলেন আর টেবিলের ওপর রাখা সেই কালো রিপোর্টের ওপর আঙুল রেখে গম্ভীর স্বরে বললেন, এই রিপোর্টে লেখা আছে যে আজকের দিনে যেখানে মানুষ অসুস্থ মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, সেখানে মাধব আর তার স্ত্রী রাধা তাদের অসহায় পঙ্গু মায়ের সেবা কোনো সাক্ষাৎ দেবীর মতো করছে। সেই বাড়ির প্রতিটি ইট, সেই গোশালার প্রতিটি গরু সাক্ষী যে এই ছেলেটি নিজের সবকিছু উৎসর্গ করে দিয়েছে। তার বাড়ির দেয়াল থেকে আজও ত্যাগ আর তপস্যার প্রতিধ্বনি আসে। তাই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে এবং মানবতার খাতিরে শ্রীমান মাধবের বোনদের এই সম্পত্তির ওপর কোনো নৈতিক অধিকার জন্মায় না। এটি শোনামাত্রই আদালতে হইচই পড়ে গেল। ফিসফাস শুরু হল। বিপক্ষের উকিল সাক্সেনা সঙ্গে সঙ্গে নিজের সিট থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ লাল হয়ে যাচ্ছিল। অবজেকশন মাই লর্ড, আমরা এখানে নৈতিকতার কথা বলতে আসিনি। মিস্টার মাধব নিজে ভাগ দিতে রাজি আছেন। তিনি এইমাত্র আদালতের সামনে তা কবুল করেছেন। আর আইনের চোখে আবেগ নয়, ধারা গুরুত্বপূর্ণ। উকিলের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে জজ সাহেবের কণ্ঠস্বর সিংহের মতো গর্জে উঠল, মিস্টার সাক্সেনা, নিজের সীমার মধ্যে থাকুন। আমি আইন আপনার আর আপনার ওই বইগুলোর চেয়ে অনেক ভালো জানি। হ্যাঁ, আইন মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার দেয়, এটি তাদের জন্মগত অধিকার। কিন্তু আইন কি এটিও বলে না যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যে নিজের মা বাবার বার্ধক্যের লাঠি হয় না, সে কেবল অধিকার পাওয়ার যোগ্য হয় কিভাবে? তিনি আদালতের উপস্থিত সবাইকে শুনিয়ে আরও বললেন, এই মাধব নিজের পুরো জীবন নিজের বোনদের ওপর বিলিয়ে দিয়েছে, নিজের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছেড়েছে, নিজের সোনালী স্বপ্ন ভেঙেছে, নিজের ভবিষ্যৎ ত্যাগ করেছে যাতে তার বোনেরা পড়তে পারে, জীবনে এগোতে পারে। সে তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তাদের প্রতিটি বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর আজ সেই বোনেরাই নিজেদের ভাইকে বরবাদ করতে উঠে পড়ে লেগেছে শুধু সামান্য কিছু টাকার লোভে। জজ সাহেবের স্বর এখন ইস্পাতের মতো কঠোর হয়ে গেল। তিনি চশমার আড়াল থেকে কামিনী আর সুনিতার চোখের দিকে সরাসরি তাকালেন।
তার দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে দুই বোন শিউরে উঠল। কামিনীজি, সুনিতাজি, আদালত আপনাদের কিছু জিজ্ঞেস করতে চায়, আর মনে রাখবেন আপনারা শপথ নিয়েছেন। মাধব কি চরম আর্থিক অনটন সত্ত্বেও নিজের পেট কেটে আপনাদের ছেলের হার্ট অপারেশনের জন্য টাকা দেয়নি? সুনিতাজি, সে কি তার স্ত্রী রাধার সোহাগের গয়না তার মঙ্গলসূত্র পর্যন্ত বন্ধক রেখে দেয়নি, যাতে আপনাদের শ্বশুরবাড়িতে আপনাদের সম্মান বজায় থাকে? আর কামিনীজি, সে কি আপনার স্বামীর ডুবতে বসা ট্রান্সপোর্ট বিজনেস বাঁচানোর জন্য নিজের উপর ব্যাংকের ঋণের পাহাড় চাপায়নি, যা সে আজও, হ্যাঁ আজকের দিন পর্যন্ত নিজের পরিশ্রমের উপার্জন দিয়ে শোধ করছে? কামিনী আর সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ওদের গলা শুকিয়ে কাঠ। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সত্য ওদের দিকে তাকিয়েছিল। জবাব দিন, জজ সাহেব কড়া গলায় বললেন। আপনাদের ভাই কি আপনাদের জন্য এসব করেছে কি করেনি? সেই কি মিথ্যে বলছে? হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, করেছিল। কামিনী আর সুনিতা এক মরা গলায় বলল। ওরা চোখ তুলে তাকাতে পারছিল না। জজ সাহেব তখন কঠোরভাবে বললেন, তার মানে সেই ঋণ, সেই এহসান আজও মাধবের মাথার ওপর আছে, আর আপনারা এখানে নির্লজ্জের মতো সম্পত্তির ভাগের কথা বলছেন? লজ্জা হওয়া উচিত আপনাদের। এক ভাই যে বাবার মতো করে আপনাদের পালন করল, আজ আপনারা তারই কবজি কাটতে চলেছেন। উকিল সাক্সেনা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। তিনি দেখলেন কেস হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু মাইলর্ড, আইন আবেগ দিয়ে চলে না। অ্যাক্ট অনুযায়ী মেয়েদের সমান অংশ পাও না, আর আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়ব। জজ রঘুবীর দয়াল টেবিলে চাপড় মারলেন। মিস্টার সাক্সেনা, আইন শুধু অধিকার নয়, ন্যায় রক্ষার জন্য তৈরি হয়েছে। আইনের উদ্দেশ্য সমাজকে জোড়া দেওয়া, ভাঙা নয়। তবুও জজ সাহেব এক দীর্ঘশ্বাস নিলেন, আর হঠাৎ শান্ত হয়ে গেলেন। যদি মিস্টার মাধব চান, এবং যেমনটি তিনি বললেন যে তিনি ভাগের জন্য রাজি, তবে আদালত এই ভাগের স্বীকৃতি দিচ্ছে। মাধবের বুক কেঁপে উঠল। তার মনে হল জজ সাহেবও আইনের কাছে হার মানলেন। কামিনী আর সুনিতার মুখে আবার উজ্জ্বলতা ফিরে এলো। সাক্সেনা এক বিজয়ী হাসি দিলেন, কিন্তু জজ সাহেব একটি আঙুল তুললেন। একটি শর্তে। বোনেরা অবাক হয়ে তাকিয়ে রইল। সাক্সেনার কপালে ভাঁজ পড়ল। শর্ত? কি শর্ত মাইলর্ড? জজ সাহেব এক রহস্যময় হাসির সাথে বললেন, হ্যাঁ, শর্ত। যেহেতু আপনারা দুজনেই মনে করেন যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার পাওয়া বাধ্যতামূলক, তা ভাইয়ের পরিস্থিতি যাই হোক না কেন, বাড়ি বিক্রি হয়ে যাক বা ভাই পথে বসে যাক, তবে ন্যায়ের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এই নিয়ম আপনাদের ওপর এবং আপনাদের স্বামীদের উপরও কার্যকর হয়। জজ সাহেব নিজের চেয়ার সামনের দিকে টানলেন আর কলম তুললেন। অর্ডার জারি করার আগে আমার আপনাদের স্বামীদের, মিস্টার বিক্রান্ত আর মিস্টার রমেশের স্বাক্ষর করা একটি হলফনামা অর্থাৎ অ্যাফিডেভিট চাই, যাতে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে যে দিন যে মুহূর্তে আপনারা আপনাদের বাবার বাড়ি থেকে অর্থাৎ মাধবের সম্পত্তি থেকে ভাগ পাবেন, ঠিক সেই দিন সেই মুহূর্তেই আপনাদের স্বামীরা তাদের সমস্ত পৈতৃক সম্পত্তি, তাদের দোকান, বাড়ি আর জমির সমান ভাগ তাদের বোনদের অর্থাৎ আপনাদের ননদদের নগদ বা জমি আকারে দিয়ে দেবেন। আদালতে এমন নিস্তব্ধতা ছিল যে সুঁই পড়ার শব্দও শোনা যাবে। জজ সাহেবের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, আর শুনুন, সেই দিন আপনাদের ননদদের কোর্টে হাজির থাকতে হবে। আমি নিজে দেখব, ব্যক্তিগতভাবে মনিটর করব যে যেমন করে আপনারা আপনাদের ভাইয়ের কাছ থেকে অধিকার নিচ্ছেন, ঠিক তেমনি করে আপনারা আপনাদের ননদদের, যারা নিজেদের শ্বশুরবাড়িতে বসে আছে, তাদের শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে তাদের অধিকার পাইয়ে দিচ্ছেন কিনা। শেষ পর্যন্ত আইন তো সবার জন্য এক, তাই না? আপনারা শুধু নেওয়ার আইন মানতে পারেন না, দেওয়ার আইনও মানতে হবে। যদি মেয়ে হিসেবে আপনাদের অধিকার থাকে, তবে আপনাদের ননদেরাও তো কারো মেয়ে। এটি শোনামাত্রই কামিনী আর সুনিতার স্বামী বিক্রান্ত রমেশের ঘাম ছুটতে লাগল। যারা এতক্ষণ পেছনের বেঞ্চে বসে হাসছিল আর নোট গুনছিল, তাদের মুখের রং উড়ে গেল। যদি তাদের সম্পত্তি ভাগ হয়ে যায়, তবে তারা কোথাও থাকবে না। তাদের কোটি টাকার শোরুম, শহরের দামি জমি আর আলিশান বাড়ি সব হাতছাড়া হয়ে যাবে, কারণ তারা তাদের নিজেদের বোনদের একটা কানাকড়িও দেয়নি। সেখানে তারা নিজেরাই সব আত্মসাৎ করে বসে আছে। বিক্রান্ত সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী কামিনীর হাত টানল। তার ধরা এতটাই শক্ত ছিল যে কামিনী ব্যথায় কোঁকিয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এ কি বিপদ, পাগল হয়ে গেছো নাকি? যদি আমার 3 বোনকে ভাগ দিতে হয়, তবে তো আমরা পথে বসে যাব। আমার ফ্যাক্টরি, আমার গুদাম সব শেষ হয়ে যাবে। আমাদের মাধবের ওই 2 টাকার জমি চাই না, কেস তুলে নাও এখনই। রমেশও নিজের স্ত্রী সুনিতার ওপর গর্জে উঠল।
আরে আমায় মার খাওয়াবে নাকি? আমার বোনেরা তো আগে থেকেই ভাগ চাইছিল। যদি এই কোর্ট অর্ডার ওদের হাতে পড়ে তবে ওরা আমাকে বরবাদ করে দেবে। চলো বাড়ি যাই, চুনোয় যাকেই ভাগ। জজ সাহেব সবকিছু দেখে জিজ্ঞেস করলেন, তবে আপনাদের কি বক্তব্য? আমি কি পরবর্তী তারিখ দেব যাতে আপনারা আপনাদের ননদদের ডাকতে পারেন আর হলফনামা তৈরি করতে পারেন, নাকি আজই ভাগ পাকা করে দেব? কামিনী আর সুনিতা, যারা এতক্ষণ বাঘিনী সেজেছিল, এখন ভিজে বেড়াল হয়ে গিয়েছিল। ওরা বুঝতে পেরেছিল যে অন্যের ঘর ভাঙা সহজ, কিন্তু যখন কথা নিজের ঘরের উপর আসে, নিজের সিন্দুকের উপর আসে, তখন সব বুদ্ধি লোপ পায়। তাদের লোভ তাদের স্বামীদের ভয়ের কাছে হেরে গেল। কামিনী কাঁপা গলায় বলল, না না জজ সাহেব, আমাদের কোনো ভাগ চাই না, আমরা ভুল করেছিলাম। তার স্বামী বিক্রান্ত সঙ্গে সঙ্গে তার হাত ধরল আর দুজনে বাইরে যাওয়ার জন্য ঘুরল। সুনিতাও মাথা নিচু করে নিল। আমরা আমাদের কেস তুলে নিচ্ছি, জজ সাহেব আমাদের মাফ করে দিন। তার স্বামীও দাঁড়িয়ে পড়ল। চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। ওরা কোর্টরুম থেকে পালানোর ধান্ধায় ছিল। থেমে যান! জজ সাহেবের কণ্ঠস্বর বিদ্যুতের মতো গর্জে উঠল। কোথায় যাচ্ছেন আপনারা? আদালতকে কি ইয়ার্কি মনে করেছেন? যখন ইচ্ছা হলো অপবাদ লাগালেন, কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেললেন, আর যখন নিজের ওপর আঁচ এলো তখন পালিয়ে যাচ্ছেন। জজ সাহেবের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। আপনারা আদালতকে বিভ্রান্ত করেছেন। একজন দেবতা সমান ভাই যে নিজের বৃদ্ধা মায়ের সেবা করছে, তার ওপর মিথ্যে অপবাদ লাগিয়েছেন, মিথ্যে সাক্ষী পেশ করেছেন, আর আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। এটি আইনের মন্দির, আপনাদের কিটি পার্টির হল নয়। তিনি নিজের রায় শোনাতে শুরু করলেন। কলম কাগজের ওপর দ্রুত গতিতে চলতে লাগল। এই অপরাধে এবং আদালত অবমাননার জন্য আদালত আপনাদের দুই বোনের ওপর, কামিনী আর সুনিতার ওপর 2 লক্ষ টাকা জরিমানা ধার্য করছে। এই অর্থ আপনাদের 7 দিনের মধ্যে, হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে মাধবকে ক্ষতিপূরণ ও মানসিক নির্যাতনের জরিমানা হিসেবে দিতে হবে, যাতে ভবিষ্যতে আপনাদের মনে থাকে যে মিথ্যে কেস করার পরিণাম কি হয়। আর মিস্টার সাক্সেনা, জজ সাহেব উকিলের দিকে তাকালেন, যে এখন ঘামে চপচপ করছিল। আদালতকে বিভ্রান্ত করা, মিথ্যে সাক্ষী তৈরি করা আর তথ্য লুকানোর অপরাধে আপনাকে ওকালতি করা থেকে এবং বার কাউন্সিলের সদস্যপদ থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। এরপরে যদি কখনো এমন কোনো অনৈতিক কাজ পাওয়া যায়, তবে আপনার ওকালতির লাইসেন্স চিরতরে বাতিল করা হবে এবং আপনার ওপর ফৌজদারি মামলা চালানো হবে। আদালতের রায় শুনে 2 বোনের অবস্থা এমন হল যেন মুখে রা নেই। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। 2 লক্ষ টাকা, এই অর্থ তাদের লোভের ওপর এক কড়া থাপ্পড় ছিল। আর তাদের স্বামীদের তো যেন শ্বাস নেওয়াই বন্ধ হয়ে গিয়েছিল। ওরা স্বপ্নেও ভাবেনি যে হিতে বিপরীত হয়ে যাবে। পুরো কোর্ট রুম, যা এতক্ষণ শ্বাস রুদ্ধ করে দাঁড়িয়েছিল, করতালিতে ফেটে পড়ল। উকিল, মুহুরি আর এমনকি পুলিশরাও এই ঐতিহাসিক রায়ে তালি বাজানো থেকে নিজেদের রুখতে পারল না। এটি ছিল সত্যের জয়, ধর্মের জয়। মাধবের চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু এই জল দুঃখের নয়, সুখ ও স্বস্তির। সে হাঁটু গেড়ে বসে আদালতের চৌকাঠকে প্রণাম করল। জজ সাহেব নিজের ফাইল বন্ধ করলেন আর চশমা খুলতে খুলতে মাধবের দিকে তাকিয়ে হাসলেন। মাধবজি, উঠুন। আপনাদের মতো মানুষের জন্যই আজও পৃথিবীতে ধর্ম টিকে আছে। যান, নিজের গোশালা সামলান, নিজের স্ত্রী সন্তানদের খেয়াল রাখুন আর নিজের মায়ের সেবা করুন। আজকের পর আপনার বোনেরা বা দুনিয়ার কোনো শক্তি আপনাকে বিরক্ত করবে না। এই আদালত আপনার সাথে আছে। মাধব যখন কোর্ট থেকে বেরোল তখন সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু তার জন্য তা ছিল এক নতুন সকাল। তার মাথা গর্বে উঁচু ছিল, তার হাঁটা চলায় এক আত্মবিশ্বাস ছিল। অন্যদিকে তার বোনেরা আর তাদের স্বামীরা, যারা নিজেদের মাটিতে মিশে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিল, নজর না মিলিয়ে চোরের মতো মুখ লুকিয়ে নিজেদের গাড়িতে বসে সেখান থেকে চম্পট দিল। তাদের অহংকার চুরমার হয়ে গিয়েছিল। মাধব বাইরে এসে আকাশের দিকে তাকাল। ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। তার মনে হল যেন মেঘের আড়াল থেকে তার বাবা হরিশঙ্করজি হাসছেন। সে মনে মনে অরবিন্দ বর্মাকে ধন্যবাদ দিল, যিনি ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছিলেন। তিনি সত্যিকারের কৃষ্ণ হয়ে এসেছিলেন, যিনি মহাভারতের এই যুদ্ধে পাণ্ডবদের সম্মান রক্ষা করেছেন। বাড়ি পৌঁছে যখন মাধব মায়ের চরণে মাথা রাখল আর জানালো যে গোশালা বেঁচে গেছে, বাড়ি বেঁচে গেছে, আর এখন কেউ ভাগ চাইবে না, তখন গায়ত্রী দেবী তাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম বাবা, আমি জানতাম যে আমার কানহা কখনো অন্যায় হতে দেবে না। সত্য বিপর্যস্ত হতে পারে, কিন্তু পরাজিত নয়। সেই রাতে মাধবের বাড়িতে আবার প্রদীপ জ্বলল। বাচ্চাদের ভাড়গুলো আবার আলমারিতে রেখে দেওয়া হলো, কারণ সেগুলো আর ভাঙার দরকার ছিল না।
রাধা সবার জন্য পায়েস বানালো আর নন্দনপুরের সেই ছোট গোশালাটিতে আবার খুশির জোয়ার এলো। এই কাহিনী আমাদের শেখায় যে আইনের ধারা যত জটিলই হোক না কেন, যদি আপনার কর্ম সত্য হয় আর উদ্দেশ্য পরিষ্কার থাকে, তবে ন্যায়ের পাল্লা শেষ পর্যন্ত আপনার পক্ষেই ঝকে। আর যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে তারা প্রায়ই নিজেরাই তাতে পড়ে যায়।